মিউনিক, সবচেয়ে আসল, কঠোর, রক্ষণশীল জার্মানি। এখানে অনেক কাজ করা হয় এবং বিশ্বের সেরা গাড়ি তৈরি করা হয়। সারা বছর মানুষ নিজেরাই রোবটের মতো কাজ করে, কিন্তু যখন অক্টোবর আসে তখন 2 সপ্তাহের জন্য সবকিছু বদলে যায়। বার্ষিক উৎসব অক্টোবরফেস্ট হল বিশ্বের সবচেয়ে বড় উদযাপন। 6 দিনের মধ্যে এই বিয়ার এবং আনন্দের এলাকায় 6 মিলিয়ন মানুষ আসে। অবিরাম আনন্দ, যা প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়কেই আকর্ষণ করে। আমাকে ইতিমধ্যে ধরেছে, এটা ভয়ানক, আমার অস্বস্তি লাগছে। কোনোভাবে অক্টোবরফেস্ট হলো এমন একটি জায়গা যেখানে আপনি প্রেমও খুঁজে পেতে পারেন। আমি 4 বছর বয়সে কুমারী খুঁজছি। আচ্ছা, অনেক বিকল্প আছে, তাই তুমি চেষ্টা করতে পারো। কেমন লাগছে? সবচেয়ে জনপ্রিয় ছবি। কিন্তু যখন অক্টোবরফেস্ট শেষ হয় তখন কঠিন জার্মান দৈনন্দিন জীবন শুরু হয়। এভাবেই বেঁচে আছি, সবসময় কাজে ব্যস্ত। টাকা যথেষ্ট হয়, টাকা যথেষ্ট হয় না। প্রতারণা, ধোঁকাবাজি এখানে বেশি। কখনো রাশিয়ানদের সাথে কাজ করো না, তারা সব সময় প্রতারণা করে, শুধু স্লাভরা একে অপরকে। এটা একটি ক্ষুদ্র সংস্করণ। বন্ধুকে সাহায্য করে খোঁড়াখুঁড়ি করতে। বন্ধুর খোঁড়াখুঁড়ি। এক জায়গায় অনেক ফেরারি, শুধু বিয়ার, গাড়ি আর কাজ নয়। আজ আমরা জার্মানির প্রধান শহরগুলির একটি সাধারণ জীবনে ডুব দেব। মনোসারিত, তাই না? না। এটা মিউনিখের কেন্দ্র এবং একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল অক্টোবরের দিন। মেঘলা শীতের আগে জার্মানরা লোভের সাথে শেষ ঠান্ডা হয়ে আসা সূর্যকে ধরে রাখে। উৎসবের মাঝামাঝি সময়েও এখানে শান্ত এবং একটিও মাতাল মানুষ নেই। মানুষ ফল এবং চেস্টনাট খাচ্ছে 4 ইউরো প্রতি গ্লাসে। এই এলাকায় মিউনিখের প্রান্তে আলিনা বাস করে। প্রায়ই সে ইতিমধ্যেই কাজে থাকে, কিন্তু আজ নয়। অক্টোবরফেস্টে হাঁটছ, এখনো পর্যন্ত সোজা। আমরা এখন বিশ্ব মদ্যপানের রাজধানীতে আছি, এটা মনে করিয়ে দেয় মেট্রোর এই অদ্ভুত পোস্টার। অন্যথায় এমনকি উৎসবের এলাকাতেও সবকিছু খুবই শালীন। সবাই এত শান্ত, বুদ্ধিমান মানুষ, মিষ্টি এবং একেবারে পরিষ্কার। একটিও সিগারেটের টুকরো নেই। প্রবেশ পথে তল্লাশি করা হয়, যেন নিজের বিয়ার নিয়ে না আসে। আর অবশ্যই অস্ত্র নিয়ে আসলেও ঢুকতে দেবে না। শুধু ভিড়ের মধ্যে ডুব দেওয়ার পর আমি বুঝলাম আমি কোথায় এসেছি। আমি কল্পনাও করতে পারিনি যে এটি এত বড়। এটি একটি সম্পূর্ণ শহর যেখানে বিয়ারের প্যাভিলিয়ন, বার এবং কারুসেল দিয়ে তৈরি রাস্তা আছে, যা শিশুদের জন্য আনন্দ এবং প্রাপ্তবয়স্কদের জন্য সত্যিকারের মাথা ঘোরানো। কল্পনা করুন, আকর্ষণ, প্যাভিলিয়ন এবং সাধারণত যে কোনো নির্মাণ প্রতি বছর এখানে নতুন করে তৈরি করা হয়। এখন মাঠটি যেমন দেখাচ্ছে, গ্রীষ্মে এটি সম্পূর্ণ খালি ছিল। জার্মানরা অর্থপূর্ণভাবে পান করার চেষ্টা করে প্রায় সবাই জাতীয় পোশাকে ঘোড়ায় করে বিয়ারের পিপে নিয়ে যায়। উৎসবটি একটি বর্ধিত বসার জন্য একটি জায়গা পেতে হলে আপনাকে এই ধরনের প্যাভিলিয়নগুলির একটি বেছে নিতে হবে, যেগুলিকে তাঁবু বলা হয়। আগে থেকে একটি টেবিল বুক করুন। এটি একটি পুরো গ্রামের মতো। আজ আমরা এখানে আছি, প্রবেশপথে আবার ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। একসাথে একটি তাঁবুতে হাজার হাজার মানুষ উদযাপন করছে। এর পরিমাণ আবারও বিস্মিত করে। এত চিৎকার যে বিশাল অর্কেস্ট্রা প্রায় শোনা যায় না। অক্টোবরফেস্ট সত্যি একটি পারিবারিক উৎসব। মা এক হাতে বিয়ার ধরে আছেন আর অন্য হাতে শিশুদের, আর যাদের এখনো শিশু নেই তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে এবং পাত্র খুঁজছে। অক্টোবরফেস্টের দর্শকদের দিন মূলত টেবিলের চারপাশে কাটে, আর খাবার, বিয়ার এবং অন্যান্য সবকিছু যেমন ফুল ওয়েটাররা নিয়ে আসে। বাহ, আমাকে একেবারে নাকের নিচে চাপা দিয়েছে। স্নিৎজেল, পিউরে কাকাশক সহ এটুসারা। বিয়ারের দাম প্রায় 5 ইউরো প্রতি লিটার। খাবারের পরিমাণও প্রায় একই। লক্ষ্য একটাই, এই ছুরিটি যুদ্ধের সময়ের মতো দেখাচ্ছে। আপনি এমন মুরগি খেয়েছেন যা একেবারে ভেঙে পড়ে। এভাবে ধরাধুল। সে কেন সুন্দর। আমি শুধু অর্ধেক বিয়ার খেয়েছি। এটা এতটাই শক্তিশালী যে আমাকে ইতিমধ্যে ধরেছে। এটা ভয়ানক।
আমি জানতাম বসে থাকা পার্টি প্রথমে শেষ হতে পারে না। এই ছেলেটি নাচে চলে গেল বেশ দ্রুত। এখানে আরো মজার এবং আরো জোরে হয়ে উঠছে। এই ছেলেটি প্রথমেই বেঞ্চে পা তুলে বসে পড়ল। আজ আমাদের নেতা ঠিক তিনি। আরো মজার হয়ে উঠছে, যেন সত্যি আরো মজার। গান গাইছে সুন্দরভাবে। মনে হচ্ছে আমি এখানে সবচেয়ে বিনয়ী, কিন্তু একা বসে থাকবো না। তাহলে চল এভাবে করি। সবচেয়ে জনপ্রিয় ছবি, একদম ঠিক। পারিবারিক উৎসব মজা ছিল না। অক্টোবর ফেস্ট শিশুদের জন্য অনেক বিনোদন, মদের সাথে সম্পর্কিত নয়। ভিটালি আজও এখানে তার পুরো পরিবার নিয়ে। এখানে আমরা এটি করতে পারি এবং এটি একটি শিশুদের উৎসব। আমরা শুধু একটি খেলা খেলছিলাম, ব্যাংকে আঘাত করছিলাম। হ্যাঁ, তারা খুশি। এখানে বিভিন্ন ধরনের মজাদার খাবার আছে, তাদের এটি পছন্দ। আমরা এতটা চাইনি যতটা তারা এখানে আসতে চেয়েছিল। সত্যি বলতে আমার বেশি পছন্দ হয় অক্টোবর ফেস্টের নয় এমন বিয়ার, কিন্তু এখানেও এটি সুস্বাদু, শক্তিশালী, মেজাজ এবং এই পরিবেশের জন্য উপযুক্ত। এটি খুবই চমৎকার। আমরা ভিটালির সাথে আগে কেন্দ্রে আছি। এই ইংরেজরাও স্পষ্টতই অক্টোবর ফেস্ট থেকে এসেছে। তারা চাবুক মারছে। ভিটালি অবাক হয় জার্মানরা মিউনিখের ঐতিহাসিক চেহারা সংরক্ষণ করে। তুমি কল্পনা করতে পারো, মিউনিখের 9-0 ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারা এটি পুরানো প্রকল্প অনুযায়ী পুনর্নির্মাণ করেছে। এটি প্যান্থিয়ন। এখানে সব সময় আসলে সব ধরনের মিটিং হয়। এখানেই শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় শহরের পার্ক, ইমলিস গার্ডেন। এখানে ইতিমধ্যে রেস্তোরাঁ রয়েছে, শালীন হবে। তাদের নীতি এমন, আপনি আমাদের অতিথি হয়ে এসেছেন। তারা আপনাকে টেবিল দিতে নাও পারে, তারা আপনাকে সেবা নাও করতে পারে, তারা আপনাকে বের করে দিতে পারে, অর্থাৎ আপনি যেই হন না কেন। পার্কটি খুবই সবুজ, ফোয়ারা, খাল, জলের অভাব নেই। সবচেয়ে শক্তিশালী খালটি দেখায়। এতে একটি কৃত্রিম ঢেউ তৈরি করা হয়েছে এবং এখন এটি সার্ফারদের প্রিয় স্থান। ঠান্ডা পানির পরেও ভাইব একদম বালির মতো। এমনকি বৃষ্টির মধ্যেও এই শোতে দর্শক থাকে আর ঢেউয়ে থাকে একদম দুর্দান্ত ক্রীড়াবিদ। তবে সারেতে তা নেই। তার বাড়ি থেকে প্রায় এই পয়েন্ট পর্যন্ত ভিটালিক নিয়মিত দৌড়ায়। মোট 5 কিলোমিটার হয়। নিজেরা জার্মানরা শুধু বোমো পছন্দ করে না, সাইকেলও পছন্দ করে। দেখুন যিনি স্থাপন করা হয়েছে। কারণটি দুঃখজনক। সাদা সাইকেল পার্ক করা হয় সেখানে যেখানে একজন সাইকেল আরোহী মারা গেছেন, তাকে 2021 সালে ধাক্কা লাগে। মিউনিখে বিয়ার বিপুল পরিমাণে ধ্বংস করা হয় না, উৎপাদনও করা হয়। এখন আসলে আমরা যাচ্ছি সপাটেন বিয়ার কারখানা। দেখো, এগুলো সব সিস্টেম দাঁড়িয়ে আছে। এখানে যদি আমরা জানালা খুলে দিই তাহলে হবে এবং মল্টের গন্ধ পাওয়া যাবে। আকারে মিউনিক ভিটালিকের নিজ শহর খার্কিভের কথা মনে করিয়ে দেয়। মানুষের দিক থেকে যুদ্ধপূর্ব সময়ের মতো, খার্কিভের মতো। এবং এখানে আমি আরো স্বাচ্ছন্দ্য বোধ করি, বলা যায়, যেমন আমি দুসেলডফে ছিলাম। খুব বেশি মাদকাসক্তি, খুব বেশি ময়লা। যদিও বলা যায় খার্কিভের তুলনায় মিউনিক নোংরা। এছাড়াও শহরটিকে মিলিনিয়ার গ্রাম বলা হয়। মিউনিখের 3-5 বাসিন্দা, এগুলো শুধুমাত্র যারা এখানে জন্মেছে। 3-5-6-5 হলো অন্য জায়গার মানুষ। এখানে সেই স্থানগুলি রয়েছে যা মাইকেল জ্যাকসন পছন্দ করতেন, যিনি এই গলির পাশে একই হোটেলে থাকতেন। জ্যাকসন মিউনিককে খুব পছন্দ করতেন এবং এই স্থানটিও পছন্দ করতেন। এটি শহরের একদম কেন্দ্র। এই দেশটি অন্বেষণ করা খুব আকর্ষণীয়। আমি জার্মানিতে গিয়েছিলাম 2004 সালে। এটি একটি ভিন্ন জার্মানি ছিল, সম্পূর্ণ ভিন্ন। তারপর আমি 2008-2009 সালে ম্যাডোনার কনসার্টে গিয়েছিলাম। তখন মিউনিকে ছিলাম, অন্যান্য শহরেও ঘুরেছিলাম। কিন্তু কিছুটা পর্যটক হওয়া আমার খুব পছন্দ ছিল। এখানে একজন অভিবাসী, একজন বাসিন্দা হওয়ার বিষয়ে
আমি বলতে পারি না যে আমি সম্পূর্ণ মুগ্ধ। আচ্ছা, জার্মানি অবশ্যই এতটা আন্তর্জাতিক ছিল না। এখন আপনি যেতে পারেন, উদাহরণস্বরূপ আমরা সেখানে বাচ্চাদের নিয়ে যাই খোলা সুইমিং পুলে, সাপ শূন্য, এটা হবে অতিথি মুসলমান আরা আচরণ করে অবশ্যই একেবারেই জার্মানদের মতো নয়। তারা জোরে গান শোনে। আসলে এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য যা জার্মানদের কাছে অজানা। আমার মনে হয় সেই বছরগুলোতে জার্মানরা আরও দয়ালু ছিল। কিন্তু আবারও এত সংখ্যক অভিবাসী কেন? এখানে এমন হয়েছে যে এটি সহ্য করতে হবে। আমি এখানে চিহ্ন দেখিনি। হ্যাঁ, এখানে লেখা আছে যে এটি সেই ব্যক্তি যিনি কিছু ধরে আছেন। আচ্ছা, ধন্যবাদ। জার্মানি বিশ্বের সব উত্তপ্ত স্থান থেকে বিপুল সংখ্যক শরণার্থী গ্রহণ করছে। শুধু ইউক্রেনীয়দের সংখ্যা প্রায় 1.5 মিলিয়ন। ভিটালির মতে অনেক জার্মান এই আতিথেয়তায় খুশি নয়। দেখো, সে আমাকে যেতে দেবে না কারণ আমি তার নম্বরের গাড়িতে নেই। আমি প্রথমে দাঁড়িয়েছিলাম, দেখছো, এবং এখানেও এরকম অনেক আছে। যদিও আমি প্রথমে দাঁড়িয়েছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, এবং এটাই ঘটছে। মানুষ মূলত সব জায়গায় একই রকম। সব জায়গায় খারাপ আছে, ভালো আছে, সমর্থনকারী আছে, সমর্থন না করা আছে। আমার গাড়িতে লিখেছিল বোকা, মিঠক, অবিশ্বাস্য, কিন্তু তারা কাগজে লিখে সাবধানী। হ্যাঁ, সাবধানে, কারণ যদি তারা দেখে যে ক্ষতি হয়েছে তাহলে সেটা শাস্তিযোগ্য। ভিটালির গাড়ি ইউক্রেনীয় নম্বর প্লেটে। কেমন অনুভব হয়? অনেক। যেমন আমাকে কেটে দেয় এবং কিছু বাজে কথা বলে। আচ্ছা, এটা কারণ সরাসরি বললে তারা সরাসরি বলে যে ওখানে ইউক্রেনীয়, ওখানে মানে এখানে শুধু বাভারিয়ান বা জার্মান নয়, ইউক্রেনীয় হওয়াটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইউক্রেনীয়। হয়তো কিছু ইতিবাচক দিকও আছে। সত্যি বলতে আমার ক্ষেত্রে এখনো হয়নি। সেভাবে তুমি দামি গাড়িতে চড়ো এবং এখনো ভাতা পাও। একদম ঠিক। তাদের বোঝা যায় 1.5 মিলিয়ন মানুষ এসেছে যারা তাদের উপর বোঝা হয়ে বসেছে। আমি তাদের অর্থ দিচ্ছি। তুমি সেখানে করছো। আমি কর প্রদান করি। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা কাজ করতে চায় না, তারা কাজ করবে না। তারা এখানে কখনোই একীভূত হবে না। তারা শুধু সময় কাটাচ্ছে। তারা বসে থাকে, তাদের টাকা দেওয়া হয়। এটা তো স্পেন নয় যেখানে তোমাকে শুধু বলা হয় আসো কাজ করতে পারো, কিন্তু তুমি আমাদের থেকে কিছুই পাবে না। এখানে মানুষকে সত্যিই টাকা দেওয়া হয়। আমি জার্মানির প্রতি কৃতজ্ঞ যে তারা সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগ সবাই ব্যবহার করে না। এখানে কাজের অভাব নেই এবং তা আছে। হ্যাঁ, তা খুব ভালো নয়। কেন এত সামাজিক সহায়তা দেওয়া হয় যতটা একজন মানুষ কাজ করে উপার্জন করবে? যদি তারা উদাহরণস্বরূপ 3 কম দিত, তাহলে এটি মানুষকে কাজ করতে যাওয়ার জন্য প্রেরণা দিত। প্রেরণা নেই। আমি সামাজিক সেবায় মানুষকে সাহায্য করতাম। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে থাকে উদাহরণস্বরূপ সেখানে সিরিয়ান বা আফগানরা, তাদের 7টি সন্তান আছে এবং সে চিৎকার করে বলে আমি কাজ করব না, আপনি আমাকে কাজের প্রস্তাব দেবেন না, আমি কাজ করব না। সে প্রতিটি সন্তানের জন্য জার্মানির করদাতাদের কাছ থেকে টাকা পায়। আচ্ছা, অবশ্যই আমি জার্মানদের বুঝতে পারি। একটি দল আছে এফডি, এটি সেই দল যা অভিবাসীদের, বিদেশিদের বিরুদ্ধে এবং আরো অনেক কিছু। তারা এখন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমি এমন আক্রমণাত্মকতা দেখি না, ঠিক জার্মানদের দিক থেকে। তারা এফডি ভোট দিতে পারে। ইতিমধ্যে এমন কিছু অঞ্চল আছে যারা ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, কিন্তু আসলে এটি একটি ভয়ঙ্কর বিষয়। কিন্তু অন্যদিকে যদি তারা এটি করে যা তারা প্রতিশ্রুতি দেয় যে তারা সব অভিবাসী, স্থানীয় নয় এমন সবাইকে বের করে দিতে চায়, তাহলে এখানে কাজ করার মতো কেউ থাকবে না। এটা তোমা। সে ঠিক এখন শরণার্থীদের সাহায্য করছে এবং এখন তার কর্মস্থলে যাচ্ছে। তুর্কি সেলুন। হ্যাঁ, আমি কুদ্রেকে একজন নরসুন্দর। সেখানে তুর্কি রুটি তৈরি হয়। সেখানে আমি স্যুপ খাই, মসুর ডাল। তুর্কি স্যুপ সত্যিই দারুণ। সবকিছু যেন ইস্তাম্বুলে। অ্যাপার্টমেন্ট ছিল, এখন অফিসে রূপান্তরিত। এখানে 2টি ঘর ছিল, সেগুলো পরিবর্তিত।
তোমা জার্মান এবং ইউক্রেনীয় পরামর্শ দেয়। এমনভাবে বলতে গেলে যাতে তোমার টাকা পরিশোধ করা হয় এবং জার্মানিতে থাকার সময়েরও কাজ করা যায়, কারণ দুর্ভাগ্যবশত জার্মানিতে এমনভাবে তৈরি হয়েছে যে অনেক মানুষের জন্য কাজ করা লাভজনক এবং অর্থ পাওয়াও লাভজনক। এখানে শীতকালে প্রচুর পরিমাণে কর আছে এবং যদি তুমি কোথাও যাও তাহলে কাজ করে হাতে পাবে। মোটামুটি বলতে গেলে তুমি রাষ্ট্র থেকে যা পাও তার চেয়ে প্রায় 200 বেশি পাবে। এর সাথে সাথে আশ্রয়প্রার্থী বাসস্থানের জন্য অনেক কিছু হারায়। শিশুরা দেখা যাচ্ছে যদি কোনো আশ্রয়প্রার্থী কাজ শুরু করে তার বিনামূল্যে বাসস্থানও কেড়ে নেওয়া হয়। দেখো, কোন আশ্রয় প্রার্থী এখন পরিস্থিতির উপর নির্ভর করে ক্লিনে আমরা শিবিরে ঠান্ডা হয়ে গেছি, শিবিরে রেস। কিছু লোক বাড়িতে থাকে আর কিছু লোক কাঁদে, যেমন কেনে। আর তুমি সকালে উঠছো, শীতকাল, বাইরে -10 ডিগ্রি, তোমাকে বাইরে টয়লেটে যেতে হবে। একজন পরামর্শদাতা হিসেবে তোমা অনেক সময় শিবিরে কাটিয়েছে। আর তোমার আলাদা কোনো ঘর নেই, তোমার এভাবেই এখান থেকে। দেখো, আমি মজা করছি না। 1 2 তাহলে এখানে দাঁড়িয়ে আছে, মানে 1 2 3 4। ভালো যদি তোমার কোনো পরিবার থাকে এবং তুমি পরিবারের সাথে থাকো। যদি না থাকে তুমি বাড়িতে থাকো এবং তুমি কাকে দেবে? আচ্ছা, আমার দেয়ালটা সেটা বসে না, আর তখন সব বাইরে তুমি দেখতে পারো এবং আমরা দেখি তার পোশাক পরিবর্তনকারী লোকদের সামনে। এখানে সবাই মোটেই প্রাপ্তবয়স্ক নয়, সোজা পরিবারের পরামর্শে, যেখানে বাচ্চারা বাবা মা পরামর্শ নিতে হবে যে তাদের এই বাচ্চাদের সাথে কি করতে হবে। আমি জানি না এটা কি। এটা ইতিমধ্যেই ইতালিয়ান রেস্টুরেন্ট, পরিবেশন অসাধারণ। এটা অর্ধেক পিৎজা দেখায়। এখানে টমা স্কেটবোর্ডে এসেছে এবং একইভাবে তা দ্বিতীয় কাজে যাচ্ছে। আচ্ছা, আমার জন্য এটা ভারী নয়। সাইকেল চালক করা টমার উপর রাগ করে, কিন্তু স্কেট তার প্রধান পরিবহন। মারিয়ান ক্লাসে যেতে ভালোবাসি, যেখানে অনেক মানুষ থাকে। এখন মানুষের মধ্যে থাকা ভালো লাগে। কাউকে গেড়েছিলে না? না না। আচ্ছা, এটা শিখতে হবে। কিভাবে বলবো? লক্ষ্য হতে হবে, শিখতে হবে। তোমার দ্বিতীয় কাজ প্রথমটির চেয়ে অনেক বেশি মজার। এটা ঠিক অক্টোবর ফেস্ট না, উৎসবে তোমা পর্যটকদের দল পরিচালনা করে এবং নিশ্চিত করে যে তারা তাদের প্যাভিলিয়ন এবং টেবিল খুঁজে পায়। প্রথম যে জিনিসটি আমি পর্যটকদের বলি তা হলো কোথায় এই ফিতা বাঁধতে হবে। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এটা মানে আমি অবিবাহিত। যদি আমি হতাম ইতিমধ্যে বিধবা, হ্যাঁ, কিন্তু সৌভাগ্যবশত আমি বিধবা নই, আমার ফিতা পেছনে থাকত। আর যদি আমি কুমারী হই তাহলে আমার ফিতা ঠিক মাঝখানে থাকবে, এখানে। কুমারীটি ঘোষণা করতে হবে যে সে কুমারী। ঘোষণা করতে হবে, কেউ বিরক্ত না করে। বাম দিকে দেখতে হবে আমি এখনো এখানে থাকি। আমি এখনো কুমারী হই। এটা কি তুমি দ্বিতীয় বিয়ারের পর বলছো? 4 বছর কুমারী খুঁজছি, 4 বছর। অনেক বিকল্প আছে, তাই চেষ্টা করতে পারো। এমন কাউকে খুঁজে পাবো। আমি মনে করি খুঁজে পাবে। যদি টমের মতো ফিতা বাঁধো তাহলে প্রায় প্রস্তাব আসে। আর ওয়েট্রেসরা দারুণ আয় করে। আমাদের থেকে শুধু টেনে নিয়ে যায়। আমরা 5 ইউরো এভাবেই দিয়ে দিলাম। তারা সাধারণত এই 1-6 দিনে আয় করে, অর্থাৎ 3টি সপ্তাহান্ত এবং 2 সপ্তাহ, প্রায় সারা বছরের জন্য। তাই যদি তাদের কোনো দাদি এখানে কাজ করতেন তাহলে তাদের মা এখানে কাজ করবেন, মেয়ে এখানে কাজ করবে। আর যদি মেয়ে না থাকে তারা তাদের কোনো খালাকে কাজ দিয়ে দেয়। টাকা পরিবারেই থাকে। কিন্তু আমি এখানে কাজ করতে চাই না। এখানে খুবই শব্দ হয়। তারা 5টি মব নিয়ে যায়, 5টি এখানে, 5টি সেখানে। এটা হিসাব করো কত আমাদের 100 লিটার। তুমি কি মগটা চেষ্টা করেছ? এটা একটু ভারী, তাই না? আরো মব, মানে যদি তোমার সেখানে বুক থাকে তাহলে সাহায্য করা যায়। আমার দ্বারা সম্ভব হতো না। এই সবের মধ্যে টমা বিয়া খায় না। গতকাল সন্ধ্যায় আমি এখানে ছিলাম সুস্থ। আমি তাদের ঘৃণা করি, মাতালদের। মাতাল অবস্থায়ও ঠিক আছে। হ্যাঁ, তোমার অনেক ধৈর্য দরকার। সম্ভবত এজন্যই আমাকে টাকা দেয়, ধৈর্যের জন্য। তোমাকে টাকা দেয়? আচ্ছা, +-3-5 টাকা দেয়। কিটা? তুমি এখানে স্বামী খুঁজছো না? না, আমি এখানে খুঁজছি না, কারণ আমি তো খাই না। আমার কি দরকার? উৎসবে প্রায় 8 মিলিয়ন লিটার বিয়ার পান করা হয় এবং যারা বেশি খেয়ে ফেলে তাদের এই ঢালে শুয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। এখানে একটি মাঠ আছে যেটাকে কটস্কুইজন বলা হয়। রিগালোফো মাঠ। হ্যাঁ, ঠিকই করেছেন। বেসন হলো একটা ক্ষেত্র। কটস্কুই, যেমন তুমি বললে।
এবং মানুষ এখানে সকাল নয় বা একটায় আসে, তাদের কয়েকটা বিয়ার পান করে তারপর 3 ঘন্টার জন্য এই মাঠে শুয়ে পড়ে। কেউ মাঠে শুয়ে থাকে, কেউ পাশেই অন্য কাজ করে। অনেক পর্যটকের লক্ষ্য উৎসব থেকে একটি গ্লাস নিয়ে আসা। না, যদি গ্লাস এভাবে বেরিয়ে থাকে এভাবেই খুবই প্রায় ধরা পড়বে। হ্যাঁ, সবাই 1 0 1 5 1 1টায় বের হয়, 2 3টায়। তমা 6 বছর ধরে কাজ করছে। শোনা যায় এখানে শোয়ালজেনেগার এসেছিলেন। হ্যাঁ, কিন্তু তুমি তাকে দেখেছো? সে প্রতি বছর আমাদের কাছে আসে। সে খুব পছন্দ করে একটি তাঁবু যার নাম মানস্টাল। এটি সবচেয়ে ফ্যান্সি। গত বছর জনি ডেভ এসেছিল। অক্টোবর ফেস্টের জন্য পোশাক একটি আলাদা ব্যবসা। এই সময় শহরে প্রতিটি কোণে এগুলি বিক্রি হয়। ছোট প্যান্ট এবং সাধারণ শার্ট 250 ইউরো। এটি মোটেও কোনো দাম নয়। আলিনা মিউনিখের একটি শান্ত ফ্ল্যাট ভাড়া নিয়েছে। বাড়িতে সে মাস আগে চলে এসেছে। বাল্বগুলো এখনো সব লাগানো হয়নি। ফেমে কারখানার ছবি আছে, কিন্তু সে বলে যে পরিকল্পনা ছিল। আজকের পরিকল্পনায় ছিল টেরাসে নাস্তা করা, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। সব আমি ইতিমধ্যে তুলে নিয়েছি, বাড়িতে করতে হবে। আলিনার নাস্তা খুবই বাভারিয়ান। আমার মনে হয় এটা বিশেষভাবে শুটিং এর জন্য। এটা একটি সাধারণ বাভারিয়ান নাস্তা। হ্যাঁ, প্রেটজেল, আলু ডোনাট। এটা আমি জানি না মানুষ এটা খুব পছন্দ করে, কিন্তু বিশেষ করে এটা খুবই সুস্বাদু। আলু ডোনাট এটা কি আলুর সালাদ না পিউরি? দেখতে পিউরির মতো। ওখানে কিছু মশলা আছে, আমি নিজেও রান্না করে দেখিনি। আমি শুধু কিনে নিয়েছি। সাদা রঙের সসেজ আর এই মিষ্টি সরিষা, এটা একদম মাখনের মতো। সসেজের সাথে যেন এটা এমন। ওখানে কিছু বিকল্প আছে, কিছু তত্ত্ব আছে কিভাবে এগুলো পরিষ্কার করতে হয়, অথবা বলে যে যদি বাভারিয়ান স্টাইলে হয় তাহলে এগুলো মাংস এই আবরণ থেকে চুষে নিতে হয়। এটা একদম স্পষ্ট। আমি রক্ষণশীলভাবে শুধু আবরণ সহ, কারণ এতে বেশি, কিন্তু তাদের জন্য স্বাভাবিক। সত্যি সকালে বিয়ার নাকি তারা একটু বিশ্রাম নেয়? সত্যি। আর তুমি কখনো গ্লাস নিয়ে কাজে যাও? শুধু ঠান্ডা গ্লাস তৈরি করা। তুমি উপাদান, আমি উপাদান। তাদের দুপুরের বিরতির সময় বিয়ারের গন্ধ নিতে দেওয়া হয়। আলিনা নিখুঁত জার্মান ভাষায় কথা বলে এবং জার্মান বই পড়ে। না, তুমি পড়ো, তুমি সব বুঝবে। আচ্ছা আচ্ছা। তোমার বুক মার। হ্যাঁ, মাঝখানে না, মাঝখানের কম। সে 2017 সালে পড়াশোনা শেষ করার পরপরই এসেছিল। সে বাবা মা প্রিডনেস্ট্রোভিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা নিয়ে। তুমি কোথাও যে তুমি প্রিডনেস্ট্রোভিয়া থেকে মলদোভা থেকে নয় বলেছো? তারা প্রতিক্রিয়া জানায় প্রিডনেস্ট্রোভিয়া কি তা বোঝে না, কিন্তু আমি ডেটিং করছো। শুরুতে আলিনা একজন আয়া হিসেবে কাজ করত, নথি তৈরি করত। 5 বছর আগে তাকে হিসাবরক্ষক হিসেবে কাজ দেওয়া হয়েছিল, কিন্তু এখন সে পরিবর্তন চায়। তুমি কি ভাবছো? আমার জন্য একটু ধূসর, যাতে এত চাক না থাকে, কম যাতে কাজ এবং দায়িত্ব কম, কিন্তু বেশি টাকা। মনে হয় তুমি জার্মান মান অনুযায়ীও তুমি ভালোভাবে স্থির হয়েছে। ভালো একটি ফ্ল্যাট আছে, সবকিছুর জন্য টাকা যথেষ্ট। এখন কল্পনা করো মার্চ 2-4 তারিখ, আমি এভাবে 2017 থেকে আমি এত কিছু পার করেছি যে এটা বলা যায় না যে এটা এত সহজ ছিল। আচ্ছা, এখানে কাউকে বসানোর ইচ্ছা নেই, উদাহরণ শুরু না। হ্যাঁ, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, অবশ্যই পরিচিতরা যখন জানতে পারে, কিন্তু আমি ভাবি না, এইসব থেকে বেরিয়ে এসেছি এবং আমি কিছুটা শান্তি চাই। বেতন, করের ঘোষণা এবং রিপোর্ট। আলিনা কঠিন পথ বেছে নিয়েছে। জার্মান আমলাতন্ত্র যেমন আছে এখানে আরো। কারুসেল আমার জন্য কঠিন ছিল, কারণ জার্মানদেরও কখনো কখনো এই বিষয়ে কথা বলা কঠিন হয়। কিছু বলার নেই, এই আইনগুলি বোঝা। আচ্ছা, আমাদের জন্য আরো বেশি। প্রতিটি আইনের সাথে তার নিজস্ব ব্যতিক্রম থাকে, যার আরো কয়েকটি ব্যতিক্রম থাকে। বেতন কত? এখানে এটা জিজ্ঞাসা করা হয় না। আমার ক্ষেত্রে উল্টোটা বলা হয় যে ডেটিং এ ছেলেরা মেয়েদের জিজ্ঞাসা করে সে কত উপার্জন করে। জার্মানিতে নয়, সম্ভবত জার্মানিতে। আচ্ছা, আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়া, অ্যাপার্টমেন্টের খরচ 1000 ইউরো কিছু পয়সা সহ, বিশেষ করে কমিউনাল ভ্রমণ এবং খাবার সহ, কিন্তু সম্ভবত 3 উপার্জন করছো এটা। হ্যাঁ,
আমরা এটা জেনেছি। কি কিছুতে সঞ্চয় করছো? না, যদি এভাবে মাপা জীবনযাপন করা হয় তাহলে বলা যায় আমি সঞ্চয় করছি না। এটা অবশ্যই ব্র্যান্ডের কিছু জিনিস কেনা বা এদিক ওদিকের খরচের মধ্যে পড়ে না। এটা এভাবে বললে তাহলে সঞ্চয় করছি। অনেক কথা হলো, এখন কাজ করার সময়। এভাবেই বেঁচে আছি, সব সময় কাজে ব্যস্ত। আমার এলাকা, এখন আমরা সেতু পার হব। এটা ঠিক ইজা, এখানে বিবররা ঘোরাফেরা করে। আমরা বাচ্চাদের এখানে বিবর ধরার চেষ্টা করি। ওরা পড়েন। আচ্ছা, আমি খুব বিশাল একটা দেখেছিলাম। ভিতালির এলাকার এই বহুতল ভবনে আরেকটি তলা যোগ করা হচ্ছে। তুমি কল্পনা করো মানুষেরা বাস করছিল, আরেক তলা হবে। প্রতিদিন সে আদর্শ ফুটবল মাঠের পাশ দিয়ে যায়। এখনো পর্যন্ত একবারও দেখিনি যে কেউ সেখানে খেলছে। এটা নাকি স্কুলের অন্তর্ভুক্ত, কিন্তু এখানে কখনো কেউ থাকে না এবং সেখানে পৌঁছানো অসম্ভব। আচ্ছা, এমন সুন্দর। আমি দাম সম্পর্কে বলছি। হ্যাঁ, সেখানে বলে মিউনিক সবচেয়ে ব্যয়বহুল। সেখানে আপনাকে চলে যেতে হবে যদি আপনি সঞ্চয় করতে চান। আচ্ছা, সবকিছু ভারসাম্যপূর্ণ। মিউনিকে সবকিছু ভারসাম্যপূর্ণ। উচ্চতর দাম, উচ্চতর বেতন, সাধারণভাবে উপার্জনের আরও সুযোগ। এই এলাকার আবাসনের খরচ উদাহরণস্বরূপ। আচ্ছা, পুরনো, এমন খুব পুরনো এটি হবে প্রতি বর্গমিটারে প্রায় ৭৫০০। অবিশ্বাস্য। আর নতুনটি কোথাও ১২৫ প্রতি বর্গমিটার। ডান দিকে এটি একটি বাংকার উপরে। সেখানে একটি অ্যাপার্টমেন্ট ১.২৫ মিলিয়নে বিক্রি হচ্ছে। এখানে মানুষ লুকিয়ে থাকতো, পরে এটিকে আবাসনে রূপান্তরিত করা হয়। জার্মানরা গাড়ির ভক্ত। এখানে দেশীয় গাড়ি শিল্প কোনো গালাগালি নয়, গর্বের বিষয়। মিউনিকে হাঁটলে চারপাশে শুধু বিএমডব্লিউ, অডি এবং পোর্শে। আর যদি পুরনো গাড়ি দেখো তবে এমন। এখানে মার্সিডিজ গাড়িগুলো যেন তাকে খেলনার মতো। কিন্তু সর্বাধিক গাড়ির পরিবেশ মোটর ওয়ার্ল্ডে। এটি একটি ক্ষুদ্র সংস্করণ। বন্ধুকে সাহায্য করছে খোঁচাচ্ছে বন্ধুর খোঁচা। একে খোঁচা। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ খোঁচা। এটি একটি সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী কেন্দ্র, যেখানে রেস্তোরাঁ এবং অসংখ্য দামি গাড়ি রয়েছে। বলতে গেলে এক জায়গায় অনেক ফেরারি। এটি ছিল ট্রেন মেরামতের কারখানা। পরে একজন জার্মান এটি কিনে নেন এবং এটিকে বাণিজ্যিক কার্যকলাপে পরিণত করেন। আমরা এই জায়গার কাছাকাছি থাকি। এটি খুবই চমৎকার এবং আমরা বাচ্চাদের নিয়ে এখানে আসি গাড়ি দেখতে, খেতে এবং নিজেদের জন্য কিছু নতুন কিছু দেখতে। বুগাতি, মাজারাতি এবং আসল রেসিং কারগুলি মেঝেতে এবং ছাদে। ব্যাক মোবাইল, এটি এতটাই ঝকঝকে যে বোঝাই যায় না গাড়িটি কোথায়। এই মোটরসাইকেলটিও হয়তো ব্যাকম্যান পার্ক করেছে। অর্থাৎ এটাই সব নয়, গাড়িগুলি এখানে ৪ তলা জুড়ে রয়েছে এবং সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। এটি রোলস রয়েস একটি সম্পূর্ণ অংশ। হ্যাঁ, তারা কিভাবে এটিকে বাপরে বাঁকিয়েছে। গাড়িটির দাম 168,000 ইউরো। এগুলি বিক্রি হয়। উদাহরণস্বরূপ, এই গাড়ির মালিক এটি এখানে নিয়ে এসেছেন, বিক্রির জন্য রেখেছেন এবং এখানে দাঁড়িয়ে আছে। সেখানে শুধুমাত্র এই ধরনের একক প্রদর্শনীগুলি বিক্রি হয় না। সম্প্রতি ভিটালিক এখানে এসেছিল কেবল পুরনো বন্ধুর সাথে হাঁটতে। এবং এখানে ফেরারির একজন লোক বলছে, আসুন, আপনারা কি দেখছেন? আসুন, সত্যিই দেখুন। আমরা ঢুকলাম, এই ফেরারিগুলি দেখলাম, তিনি আমাদের সেখানে বসালেন। তারপর আমরা পাশ দিয়ে গেলাম, এখানে একটা বমো এবং আমাদের একজন পুরুষ ব্যক্তি অভ্যর্থনা জানায় এবং বলে, আপনি ফেরারিতে ঢুকলেন আর বিএমডব্লিউ দেখুন। অর্থাৎ আমরা পোশাক পরেছি। আমাদের দেশে এমনটা হয় না। ভিখারিদের ঢুকতে দিই না। আপনি এই প্যাকেট হাতে নিয়ে বোতলগুলির সাথে। তবে তিনি এমন একজন পুরুষ, আমাদের উপর এত সময় ব্যয় করেছেন। হয়তো তার একঘেয়েমি লাগছিল, সত্যি বলতে হতে পারে কারণ অন্য কেউ ছিল না, কিন্তু তিনি জানেন এমন অবহেলা ছিল না। জার্মানরা বেশি কি ভালোবাসে গাড়ি না বিয়ার বুঝতে পারিনি, চেষ্টা করছি। এটি স্থানীয় বিয়ার। হ্যাঁ, চিয়ার্স করতে হবে এবং অপরের চোখের দিকে তাকাতে হবে। এটি তাদের কাছে অসম্মানজনক বলে মনে করা হয় যদি তুমি চোখের দিকে না তাকাও, এবং কিছু অপমানজনক হয়। আমি চাই না, আমি থাকতে চাই যেখানে কার্যকলাপ হচ্ছে। হ্যাঁ, তুমি, কারণ আমরা চোখের দিকে তাকাবো। হ্যাঁ, চোখের দিকে তাকাতে হবে। বাচ্চারাও লেননের চিয়ার্স করে।
এখানে আছে প্রমিলের নিয়ম। আমরা দুজন এই ধরনের 2টি গ্লাস পান করতে পারি এবং গাড়ি চালাতে পারি। আবারও দুজনে, একটি স্টিয়ারিং দিয়ে পিছনের গিয়ারে। এখন ভিডিও আসে যখন পুলিশ কিছু বয়স্ক মানুষকে থামায় আর তারা বলে যে তাদের লাইসেন্স নেই। তারা বলে যে তারা 1946 সালে হারিয়েছে। 1940 স্টালিনগ্রাদে 1946 আমি হেরে গেছি, তাদের লাইসেন্স নেই। তাহলে কিভাবে চালাতেন? সব সময় আমাকে থামাননি আর আমি চালাতাম। ফিরে আসি অক্টোবর ফেস্টে। এখানে ইতিমধ্যে বিয়ার এবং খাবার শেষ হয়ে যাচ্ছে আর মানুষজন পায়ে করে বেঞ্চে নয়, সরাসরি টেবিলে উঠে যাচ্ছে। আমি চেষ্টা করলাম, আমার একটু অস্বস্তি লাগছে, কেমন যেন। মেয়েদেরও বেশি মজা লাগছে। ভালো দেখেন, খুব সুন্দর কিছু মেয়েও দেখা যায়। এখানে আমি খুব অবাক হয়েছিলাম। এটা শোঁকা যাবে না, এটা পুদিনা, এটা শোঁকা যায়। বলা হয় সতেজ করে, আমি শুধু স্বাদ চেখে দেখলাম। আসলেই পুদিনা এই ব্যক্তির জন্য কোনো সাহায্য করেনি, সতেজ করেনি এবং তাকে নিরাপত্তা বাহিনী বের করে দিচ্ছে। অক্টোবর ফেস্টের ভিডিওগুলো আবার দেখার সময় আমার হাসিও পাচ্ছিল এবং লজ্জাও লাগছিল। এটা সেই বিরল মুহূর্তগুলোর একটি, যখন আমি কয়েক গ্লাস বিয়ার খেয়ে মাতাল হয়ে গিয়েছিলাম এবং দুষ্টুমি করছিলাম। অক্টোবর ফেস্ট একমাত্র জায়গা নয় যেখানে তোমা কাজ করে। টাকা কি যথেষ্ট হয়? টাকা যথেষ্ট হয় না। বাসস্থানের জন্য অনেক খরচ হয় এবং অনেককে অতিরিক্ত কাজ করতে হয়। জার্মানিতে এটাকে বলা হয় মিনি জব। প্রধান কাজের জায়গায় সবাই চেষ্টা করে 3-2 ঘন্টার বেশি কাজ না করতে। কারণ যদি তুমি পূর্ণ সময় কাজ করো তাহলে তোমার থেকে অনেক কর কেটে নেওয়া হয়। তাই সবার জন্য ভালো কাজ করা শুধু 3-2 ঘন্টা। এর সাথে জার্মানিতে মিনি জব রাখা অনুমোদিত। এবং আমার আছে প্রায় 5টি কিচি ভালো গল্প। তাহলে প্রথমটি, এটি একটি শিক্ষামূলক স্কুল আব্রাকাদাব্রা রুশ ভাষায়। এটি মিউনিখে আছে। সেখানে আমি এই বছর শিশুদের জন্য ইন্টারেক্টিভ লেকচার পড়াতে শুরু করেছি। তারপর টমের আছে অক্টোবর ফেস্ট, মিউনিখে ভ্রমণ, মডেলিং এজেন্সি, প্রদর্শনী আয়োজন এবং সবচেয়ে অদ্ভুত হলো গৃহস্থালী স্থান সংগঠনে সহায়তা। টম কারো বাড়িতে যায় এবং তার সব অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয়। আমাদের পক্ষে এমন একটি পরিষেবা কল্পনা করা কঠিন, কিন্তু এখানে কত ঘন ঘন এটি অর্ডার করা হয়? এখানে আসলে একটি ভালো প্রশ্ন, কারণ জার্মানরা তাদের মানসিকতা একটু বন্ধ ধরনের। তোমাকে ঢুকতে দেয় না। জার্মানরা এমন, তাদের বিশ্বাস অর্জন করতে হয় তারা তোমার কাছে খোলে, বুঝছো? তারা শুরুতে রাশিয়ান অন্তর্বাস দেখায়। তাই মূলত এটি হয় রুশ ভাষাভাষী, নয়তো আমেরিকানরা। আমি আরো অনলাইন মনস্তাত্ত্বিক সেশন প্রদান করি। আমি তোমাকে বলেছিলাম 5টি তোমার মিনি জব আছে। এখন আরো বেশি। এমনই হয়, বুঝছো, যখন গাড়ির জন্য সঞ্চয় করতে হয়, স্থানান্তর করতে ইচ্ছা হয়। অর্থাৎ তুমি মিনিজবের অধিকার রাখো। এটাকে মিনিজব বলা হয়। ছোট কাজ 530 ইউরো পর্যন্ত করো, ওর ছাড়াই। বিভিন্ন মিনিজব তোমার অধিকার আছে, কিন্তু মাসে যাতে 530 ইউরোর বেশি না আসে। সব মিনিজবের মোট কোথায় তুমি করছো তা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আমি অবশ্যই দেরিতে প্লেনে পড়েছি, কিন্তু যখন আমি বুঝলাম, আমি ঘন্টা কমিয়ে 3-2 করলাম এবং মিনি জব নিলাম। কিন্তু এটা 2 ভিন্ন স্থানে হতে হবে, এক স্থানে যেতে পারবে না এবং টাকা আসা শুরু করলো, বুঝছো? গাড়ির জন্য সঞ্চয় শুরু করো। ভিটালিরও অনেক পেশা আছে। তাদের মধ্যে একটি হলো ফটোগ্রাফি এবং এশিয়ান পর্যটকরা অনুভব করেছিল। তারা ভাবল ফটোগ্রাফার অনুরোধ করেছিল। হ্যাঁ, সে পেশাদার ফটোগ্রাফার। হ্যাঁ, দুঃখিত। ও আমার ঈশ্বর, সাজানো ঘটনা। জার্মানিতে চলে আসার পর ভিটালি ইন্টারনেটে ব্র্যান্ড প্রচারের জন্য একটি কোম্পানি খুলেছিল। কাজ করা সহজ নয়। এখানে প্রতারণা, ধোঁকাবাজি এত বেশি যে আমরা উদাহরণস্বরূপ আমরা আগে কখনো এর সাথে মুখোমুখি হইনি এবং অনেক ধুয়া কোম্পানি আছে। আচ্ছা, আমার কিছু বকেয়া বিল আছে, প্রায় 6000 ইউরো। তারা শুধু টাকা দিতে চায় না, তারা বার্তার উত্তর দেয় না। তাদের সাথে কাজ কঠিন বলে আমাদের এখানে হয় না। কিন্তু আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কাজ শুধুমাত্র অগ্রিম অর্থের ভিত্তিতে হয়, সম্ভব হলে 100। খুব কঠিন উদ্ধার করা। কিন্তু যদি আমরা উদাহরণস্বরূপ পেমেন্ট না হয়, আমাদের সেখানে 950 ইউরোর বিল আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন আইনজীবীর কাছে যাওয়ার। আইনজীবী বলেন, আচ্ছা, আপনি প্রথমত আপনি যা পাবেন তার চেয়ে বেশি খরচ করবেন।
জানি না কেন, কিন্তু 3 জন আইনজীবী আমাদের একই কথা বলেছে। তারা বলে যদি আপনার বিল 5000 ইউরো থেকে বেশি হয় তখন আসুন। আমি যখন এখানে এসেছিলাম তখনই কোম্পানি খুলেছিলাম। আমার প্রথম লিথুয়ানিয়ান সহকর্মীরা বলেছিল কখনো রাশিয়ানদের সাথে কাজ করো না, তারা সব সময় প্রতারণা করে। এটা তাদের মতামত, তাদের অভিজ্ঞতা। আমি বলবো শতাংশের হিসেবে আমাদের কাছে জার্মানদের থেকে বেশি প্রতারণা হয়েছে। আমি এখানে রুশ ভাষাভাষী ব্লগারদের জানি যারা সোজা কথায় হয়তো জার্মান ভাষায় খুব ভালো কথা বলতে পারে না, কিন্তু তারা জার্মান দর্শকদের পরিচালনা করে এবং তারা সেখানে উপার্জন করে। মাসে 5,000। বাড়িতে ভিতালির অবস্থা অনেক ভালো ছিল। অর্থাৎ যদি ইউক্রেনে আমি এর থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, সেখানে ব্যবসা ছিল, প্রয়োজনা বেশি হচ্ছিল, তবে এখন আমাকে আবার ক্যামেরা হাতে নিতে হয়েছে। আমি ছবি তুলি, ভিডিও করি, প্রযোজনা করি, শুটিংয়ের জন্য দল গঠন করি, আমরা বিজ্ঞাপন শুট করি। জার্মানিতে ইউক্রেনীয় ব্যবসায়ীদের সমর্থনের জন্য ভিতালিকে সাহায্য করা হয়নি। সে পরিকল্পনা গবেষণা শুরু করে। আমি বলি আমার গবেষণার জন্য আনুমানিক সময়সীমা কত ব্যবসায়িক পরিকল্পনার? সে বলে আচ্ছা 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত। আমি বলি আর এই সময় আমি কি করব? অর্থাৎ সুযোগ আছে কিন্তু কোনো প্রক্রিয়া নেই। কন্টেন্টের দিক থেকে জার্মানি আমাদের দেশগুলোর থেকে পিছিয়ে আছে। কন্টেন্ট দরকার, এটাই সব। আর জার্মানি এটা হলো পাথর যুগ। আমি এখন ইনস্টাগ্রামে জার্মানিকে দেখি যেমনটা আমাদের ইউক্রেনে 2012 সালে ছিল। ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা। আমি বলি বন্ধুরা আমরা তোমাদের জন্য 10 গুণ ভালো করে দেব অর্ধেক দামে, চেষ্টা করে দেখো। আমরা কাজ করছি, আমরা একজন মানুষের সাথে কাজ করছি, তার বয়স ইতিমধ্যে 8-5 বছর। তিনি সেখানে ক্যামেরায় দেখতে পান না, তিনি কিছুই করতে পারেন না, তিনি সবকিছু খারাপভাবে করেন। আমরা তার উপর বিশ্বাস রাখি। আসুন বিনামূল্যে দেখাবো আমরা কি করতে পারি। হ্যাঁ, কিন্তু আপনি জানেন আমরা ঠিক, আমরা নিশ্চিত নই যে আমাদের এটা দরকার। স্থিতিশীলতার প্রতি উন্মাদনা। স্থিতিশীলতার প্রতি হ্যাঁ, এটা সত্যি অতিরিক্ত। অসুবিধার মধ্যে প্রথম এটা আমলাতন্ত্র। এখানে সরাসরি রাস্তা আছে এবং তুমি জার্মানকে বলো এখানে সরাসরি রাস্তা আছে, সে বলে তুমি কি বোকা? হ্যাঁ, এখানে আমি ঠিক করতে পারি। বিয়ার আনতে 3 মিনিট লেগেছে। তারা হয়তো প্রস্তুত হচ্ছে, তারা এর থেকে খুব কষ্ট পায় এবং তারা কিছুই করতে পারে না। উদাহরণস্বরূপ রাত 1:00টার পর ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া যায় না শব্দ। হ্যাঁ, কিন্তু এখানেই সাথেই পড়শিরা এমন একটি সাইন লাগাতে পারে আজ আমাদের একটি পার্টি হবে, আমরা আগেই আপনাদের কাছে ক্ষমা চাইছি, এবং সেখানে ভোর 5টা পর্যন্ত এমনভাবে চলবে যে আইনগতভাবে এটা ঠিক আছে। ওরা জানিয়ে দিয়েছে এখানে ড্রোন ওড়ানো যায় না। একটি কারণ জানো কেন ড্রোন ওড়ানো যায় না? পাখিদের শব্দ। হ্যাঁ, শব্দ পাখি এবং কাঠবিড়ালির জন্য। কিন্তু গ্রীষ্মে সকাল 5:30টায় বা শর্তে বেশি সকাল 5:30টায় জানালার নিচে তুমি ঘুমাচ্ছ, শনিবার শুক্রবার হতে পারে, তুমি তখনও ঘুমাচ্ছ। শব্দ এমন যেন তোমার উঠোনে একটি বিমান আছে, একজন লোক হেডফোন পরে হাঁকছে, সবকিছু উড়িয়ে দিচ্ছে, মনে হয় কাঠবিড়ালির। উৎসবে সন্ধ্যা হচ্ছে আর আলিনকাও ঠিক মতো ফিতা বেঁধেছে। আমরা এটি প্রায় উল্লেখ করি। হ্যাঁ, যদি আমরা কেডিনে থাকি, বন্দীদের মধ্যে খুবই প্রায়ই হয়। বলা হয় অবিবাহিত পুরুষদেরও কিছু চিহ্ন থাকে, আমি বুঝতে পারিনি এবং ব্যবহার করিনি। আচ্ছা তোমার নাম কি? এগুলো হট ডগ, লম্বা বাভারিয়ান সসেজ দিয়ে। অবশ্যই চেষ্টা করতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কখন কারো বমি হবে কারুসেলে, কিন্তু তা কখনোই ঘটেনি। যদিও এর চেহারা দেখেই আমার বমি আসে। আকর্ষণগুলো প্রচুর, বাচ্চারা চিৎকার করছে, অভিভাবকরাও তাই। উৎসবের বাইরে টুরিং ট্রাকের জ্যাম, মানুষ যেখানে সেখানে ঘুমাচ্ছে, আর এই লোকটি বিয়ারের কুপন চাইছে। অক্টোবর ফেস্ট থেকে টম বাড়ি ফেরে যখন ইতিমধ্যেই অন্ধকার হয়ে গেছে। তুমি কিভাবে পড়ো ফ্যামিলিয়া? আমাকে শেখানোর জন্য
আমার কাছে এসেছে, আমি নিজেকে অক্টোবর ফেস্টের জন্য ব্লাউজ লিখেছিলাম। আজ স্কেট বিশ্রাম নিচ্ছিল। টম এতে চড়ে পরামর্শ দিতে যায়। আমি আমার ফ্যান্সি কাজের জন্য স্কেটে চড়ে যাই। সবাই অবাক হয়, কারণ আমার বড়দের মতো দেখতে হওয়া উচিত। প্রাপ্তবয়স্ক মানুষদের পরামর্শ দেওয়া গুরুতর ব্যাপার। স্কেটে এসে বলি হ্যালো। স্কেট রেখে গিয়ে তাদের বোঝাতে শুরু করি তাদের কি প্রয়োজন ও সন্তানদের বড় করার উপায়। তাদের জীবনযাপন করতে হবে। একটি ফ্ল্যাট ভাড়া 1000 ইউরো, আর টম ঘর ভাড়া নেয়। এই যে এটা আমার ঘর। আমি একটি মেয়ের সাথে থাকি। আমি তার সাথে নাচের ক্লাসে পরিচিত হয়েছিলাম। আমি হিল পরে নাচের ক্লাসে যেতাম, আর সেও সেখানে ছিল। তার সাথে পরিচিত হলাম। সে সরাসরি মলদোভিয়া থেকে এসেছে। এখানে আমাদের ছোট্ট রান্নাঘর আছে, পুরনো কিন্তু ভালো। না, আসলে ফ্ল্যাটটি দারুণ আমরা যে টাকা দিচ্ছি তা বিবেচনা করলে। আর আমরা 600 ইউরো করে দিচ্ছি মিলনিকে 2 কক্ষের ফ্ল্যাটের জন্য। 1200 ইউরো। এটা খুঁজে পাওয়া অসম্ভব। এই দামগুলো 8 বছর আগে ছিল। তাই আমি খুব খুশি। আর আমি আসলে শহরের বাইরে কোথাও যেতে চাই। যখন গাড়ি থাকবে আমি শহরের বাইরে যেতে পারবো, যাতে আমি ধাসে বা আমার বালানে যেতে পারি। এর জন্য আমাকে সব মেট্রো থেকে একটু দূরে যেতে হবে। সেখানে আবার একটু সস্তা, অর্থাৎ যা কিছু মেট্রো লাইন এবং ট্রেন লাইনে নেই, সব দামে অনেক ভালো। তোমা এখনো বাসস্থানের জন্য সঞ্চয় শুরু করেনি, কিন্তু ইতিমধ্যে তা কল্পনা করতে শুরু করেছে। তার সব ইচ্ছা সে প্রিন্ট করে একটি বোর্ডে জড়ো করেছে। দেখুন, আমি ইতিমধ্যে এভাবে পোশাক পরেছি, কিন্তু গাড়ি এখনো নেই। এখানে কি আছে তোমার? হ্যাঁ, অবশ্যই বিয়ে করতে চাই। তুমি কল্পনা করতে পারছো? যাই হোক, আমি সবাই একসাথে ভ্রমণ করতে চাই। আসলে এখানে যা কিছু আছে সবই ইতিমধ্যে পূর্ণ হয়েছে। আসলে আমার অনেক কিছুই পূর্ণ হয়েছে। এখানে আমি কানারিতে ছিলাম, এটাও সবই দ্বীপে পূর্ণ হয়েছে। আমি গিয়েছিলাম। এখানে আমরা আমাদের সেরা অংশগুলোকে উন্নত করছি। আসলে এটাও ইতিমধ্যে প্রক্রিয়াধীন। আমি পাহাড়ে কাজ করছি। এটা রাশিয়ান ভাষায় কিভাবে বলা হয়? রক ক্লাইম্বিং। রক ক্লাইম্বিং। আমি থাইল্যান্ডে ছিলাম আসলে, এবং আমি বিভিন্ন প্র্যাকটিস করেছি। আমি এখন ধ্যান করছি, বিভিন্ন নারীদের প্র্যাকটিস করছি। এটা দারুণ। বাকি সব প্রায় পূর্ণ হয়েছে। এখন শুধু গাড়ি, বাড়ি এবং এই বিষয়ে মনোযোগ দিতে হবে। বলো তুমি কোথায়? দেখো তোমরা কিভাবে ভ্রমণ করবে ভাই। হ্যাঁ, বলো বিজ্ঞাপন দিতে পারি। হ্যাঁ, আমি দেখছি। আমি প্রস্তুত। আমি প্রস্তুত। সিভি পাঠাও। আমাকে বলা হয় হ্যাঁ, আমি পারি। চল, আমার মনে হয় খারাপ না। আর যদি এটা কোনো দেশের মানুষ হয়, ডেনিস, যার জার্মানির সাথে ভিসা মুক্ত প্রবেশাধিকার নেই, তুমি কি স্বামীকে নথি দিয়ে সাহায্য করতে পারো? আমি কি আমার স্বামীকে নথি নিয়ে সাহায্য করতে পারি? আচ্ছা, আমার জার্মান নাগরিকত্ব আছে, শুধুমাত্র যদি সে আমার সাথে বিয়ে করতে চায়। কিছু সময় পর 5 বছর মনে হয় তার পরিবার পুনর্মিলনের জন্য আবেদন করার অধিকার আছে। কিন্তু এটা নয়, আমি নিজেকে প্রচার করতে চাই না। চুম্বন নিতে হবে। এমন বিজ্ঞাপনের সময় এসেছে মেইলে আসা ব্লাউজটি খুলে দেখানোর। এমন একটি শার্ট হওয়া উচিত। তুমি এটার নিচে পোশাক পরো। এটি একটি জাতীয় পোশাক। ওহো, কার মাথা কেমন। এবং মনে আমার বুক আছে। জার্মান বিয়ে করবে না কেন? একজন জার্মান না, জার্মানিতে আছি, জার্মানদের জানতে আগ্রহী। তারা বিভিন্ন ধরনের। তাদের মধ্যে কিছু খুব অদ্ভুত, স্টেরিওটাইপিক্যাল, যেমন ওহো হ্যাঁ জার্মান। কিন্তু অন্যরাও আছে যারা বুদ্ধিমান ছেলেরা। স্টেরিওটাইপিক্যাল সম্পর্কে স্টেরিওটাইপিক্যাল কি? অবশ্যই প্রথম ডেটে কে টাকা দেয়? সবাই 5050 প্রস্তাব করে। না, সবাই না। কিছু যেমন এমনকি ভয় পায়। কিছু এমন ভাবে জিজ্ঞাসা করে, তুমি কি আপত্তি করবে যদি আমি তোমাকে আপ্যায়ন করি? আমি সময়ের সাথে সাথে শিখেছি উত্তর দিতে হয়। আমি নিজের জন্য নিজেই টাকা দিতে পারি, কিন্তু যদি কেউ আমাকে আপ্যায়ন করে তবে অবশ্যই আমি আপত্তি করব না, কারণ তারা তাদের জার্মান মেয়েদের থেকে অভ্যস্ত, যেন শুনতে পায় তুমি আমাকে এভাবে, যেন আমি নিজেই সক্ষম। জার্মান মেয়েরা কি সত্যি এটা পছন্দ করে? সম্ভবত, জানি না, কিন্তু জার্মান মেয়েদের সাথে পরিচিত বা সহকর্মীদের মধ্যে আমি কারো কাছ থেকে শুনিনি যে এটা তাদের অপমান করে। ভিটালি বিভিন্ন জার্মানদের দেখা করেছে এবং তারা সত্যি প্রায় অদ্ভুত মনে হয়। বৃষ্টির মধ্যে শর্টস পরে হাঁটা স্বাভাবিক। বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে এমনকি দামি রেস্তোরাঁয় যাওয়াও সাধারণ। এই রেস্তোরাঁর প্রবেশদ্বারের সামনে এই সাইকেলটি দাঁড়িয়ে আছে, এই সামনের দিকে সুটকেস নিয়ে। এই মেয়েটি এই হিল পরে সাদা পোশাকে পা তুলে সুটকেসে উঠে পড়ল।
তার সাথে কুকুরটিকে নিয়ে নিল। খুব মজার লাগছিল। সে কুকুরটিকে নিল এবং ছেলেটি তাকে নিয়ে গেল কোথাও, সম্ভবত বাড়িতে। তাদের জন্য এটা কোনো ত্যাগ নয়, তাদের জন্য এটা মজার। এটা এমন একটি শীর্ষ রেস্তোরাঁ যে তাদের নেই এই ধরনের কিছু। যে যদি তুমি রেস্তোরাঁয় যাও তাহলে তোমাকে দাঁড়িতে যেতে হবে। মানুষ তাদের সম্পর্কে কি ভাবছে তা তাদের পরোয়া করে না, একেবারেই কোনো পরোয়া নেই। তারা খারাপ পোশাক পরেও দামি দাঁড়িতে থাকতে পারে। এই দেশটি বৈপরীত্যের দেশ। কেউ কেউ, আমি এমনও শুনেছি, বলে এটা দ্বিমুখী দেশ। আচ্ছা দেখো, একদিকে এখানে আমাদের একদম পাশে শুধু মাস্টারপিস, মানুষের হাতে তৈরি শিল্পের শীর্ষে ধ্বংসাবশেষ এবং মানব বুদ্ধিমত্তা। বিএনডব্লিউ, মার্সিডিজ সবচেয়ে ভালো। অন্যদিকে তারা ভিজিটিং কার্ড বিতরণ করে টয়লেট ঠিক করতে পারে না এবং পিৎজা নিয়ে আসে 6 ঘন্টা। এটা সত্যি মহান দেশ। উপলব্ধি, মানুষ এবং ইতিহাস সহ বিষণ্ণতায় আছে। ভেবেছিলাম বিষণ্ণ জার্মানিতে। যুদ্ধপূর্ব খার্কিভের সাথে তুলনা করে ভিটালি অবাক হয় রাস্তা এত ধীরে পরিষ্কার করা হয়। একজন লোক প্লাস্টিকের বালতি নিয়ে যাচ্ছে এবং সে 1 মিনিট ধরে সিগারেটের টুকরো ধরার চেষ্টা করছে। এখানে সবাই সিগারেটের টুকরো ফেলে দেয় ঠিক এভাবেই। এটা ঠিক এভাবেই দাড়ি থেকে ফেলে দেয়। অর্থাৎ এটা আমাদের জন্য অদ্ভুত। 200 বছর আগে দেশটি অন্যরকম দেখাতো। পরিষ্কার ছিল, পরিষ্কার। যখন আমি এসেছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তখন ইউক্রেনে এত পরিষ্কার ছিল না, এমন সংগঠন ছিল না। এখন এমনকি মিউনিক, যা সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে বিবেচিত হয়, সেটিও কখনো কখনো কিছু জায়গায় খুব নোংরা। 100 বছর আগেও জার্মানি অন্যরকম দেখাতো। ঠিক মিউনিখেই হিটলার রাষ্ট্রীয় অভ্যুত্থান সংগঠিত করার চেষ্টা করেছিলেন এবং ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। এই জায়গাতেই ছিল সেই বিখ্যাত বিয়ার হলো যেখানে হিটলার বলেছিলেন যে তারা ক্ষমতা দখল করতে যাচ্ছে। এখানেই তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। হিটলারের উপর পড়েছিল তার রক্ষী, যিনি তাকে আসলে বাঁচিয়েছিলেন। এবং যখন তিনি ক্ষমতায় আসেন তিনি বলেছিলেন যে এই রাস্তা তার আর পতনের স্মরণে সঙ্গীদের স্মৃতির অংশ। সবাইকে বাধ্য করেছিলেন সম্মান জানাতে চিহ্ন, যা সবার পরিচিত, যা দেখানো নিষিদ্ধ। সূর্য, হ্যাঁ, এখানেই সবাইকে এটা করতে হতো। কিন্তু সবাই তো আর নীতির সাথে একমত ছিল না, সবাই না এখনো। অর্থাৎ এগুলো ভিন্ন জিনিস। রাজনীতি, রাষ্ট্র, মানুষ, সমাজ এবং কিছু মানুষ এড়িয়ে যেত শুধু হাত না তোলার জন্য। হ্যাঁ, তখন তিনি আদেশ দিয়েছিলেন এই মানুষদের গুলি করে মারার। এবং এখানে এই মানুষদের জন্য একটি স্মৃতিস্তম্ভ আছে। তারা এই রাস্তা দিয়ে এড়িয়ে যেত। দেখো, ঠিক এখনই একটি ভ্রমণ চলছে। নিচে তাকাও, এটা দেখো, সোনালী পাথর। এডিটা বাসার প্রিন্সেল, এডিটা, চল এগুলো দিয়ে হাঁটি। যদি আমি নিজেকে বলি, আমি বলতাম যে আমি বিশ্বাস করি এটা নর্দমায় যাচ্ছে। দেখছো, আমরা বলতে চাই। অক্টোবর ফেস্টের রাত, কিন্তু মানুষের সংখ্যা আরো বেশি। বিয়ার এবং খাবারের জন্য লাইন তৈরি হচ্ছে। বারগুলোতে ঠাসাঠাসি, শুধু মিষ্টির দোকানে আর কেউ নেই। পর্যটকদের জন্য সুপার মজা, কিন্তু সবার জন্য নয়। এই নীল বাক্সে একটি সম্পূর্ণ অ্যাম্বুলেন্স দল একজনকে সরিয়ে নিচ্ছে, আশা করি এখনো জীবিত। একজন লোকও স্পষ্টতই বেশি খেয়ে ফেলেছে এবং নিজের উৎসব নষ্ট করেছে। আর একজন আক্রমণাত্মক লোক, যে কারো কাছ থেকে মুখে আঘাত পেতে চলেছে। পর্বতের আবর্জনার মধ্যে অনেক সুস্বাদু জিনিস লুকিয়ে আছে এবং এই মাসেগুলো খুঁজে বের করতে দৃঢ় প্রতিজ্ঞ। অবিশ্বাস্য দুর্ঘটনা। এটা সত্যিই একটি মূল্যবান দৃশ্য। সম্ভবত এটা 2 বছর 6 মাসে আমি যে চতুর্থ ঘটনা লিখছি। ভিটালিকা এবং অন্যান্য ইউক্রেনীয় নম্বরের গাড়ির মালিকদের জার্মান নম্বরে নিবন্ধন করতে হয়েছে। সুযোগ আছে, তারা বলেছে, তারা সব সুযোগ দিয়েছে আর পুনঃনিবন্ধন সম্ভব। কিন্তু আপনি অফিসে যান, তারা বলে আমরা জানি না এটা কিভাবে করতে হয়। তাহলে এখানে তো নির্দেশনা ও সময়সূচি আছে। হ্যাঁ, কিন্তু আমরা জানি না এটা কিভাবে করতে হয়। শুধু নিয়মাবলী আছে, আমরা এটা করতে পারবো না। সম্প্রতি তিনি করার চেষ্টা করেছিলেন এবং বিশেষ সেবায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন। আমি 1.5 ঘন্টা অপেক্ষা করলাম এবং তারপর আমি
খুবই সাহসীভাবে, খুবই পাগলামিভাবে, সাহসীভাবে জার্মানদের জন্য একেবারে অভদ্রভাবে অফিসের দরজায় কড়া নাড়লাম এবং জিজ্ঞাসা করলাম, দয়া করে ক্ষমা করবেন, আমার খুবই প্রয়োজন কাজে যাওয়া। আমি 1.5 ঘন্টা ধরে এখানে বসে আছি, হয়তো তারা ভুলে গেছে বা অন্য কিছু। আমার উপর 2 জন মেয়ে আক্রমণ করলো। তারা চিৎকার করতে শুরু করলো যে আমি জার্মানির নিয়ম জানি না এবং এটা দ্রুততর হবে যদি আমি ইউক্রেনে গিয়ে এটা সম্পন্ন করি। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাদের কোনোভাবে কষ্ট দিয়েছি? আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম এবং তারা দুজনেই খুব জোরে চিৎকার করছিল। কষ্ট করে আমার কাগজপত্র আমাকে ফেরত দিল এবং আমি চলে গেলাম। এটা জার্মানির আরেকটি বিশেষ দিক যে সম্ভবত সবাই জানে যে কোথাও কোনো সেবা নেই, কিন্তু কেন নেই? কারণ কেউ চাকরি হারানোর ভয় পায় না। তবে ভিটালিকের মতে রাস্তায় পুলিশ খুবই ভদ্র এবং শিষ্টাচারী। কিন্তু জার্মানি একটি বৈপরীত্যপূর্ণ দেশ এবং তাই যখন আমার সন্তানের উপর প্রতিবেশীর কুকুর আক্রমণ করেছিল এবং আমরা পুলিশকে ডেকেছিলাম, তারা 7 ঘন্টা পরে এসে বলল, আমাদের এই বিষয়ে কাজ করার ক্ষমতা নেই। এই মিন সেই সংস্থার ভিজিটিং কার্ড যারা প্রতিবেশী সমস্যাগুলি নিয়ে কাজ করে। আচ্ছা, তুমি কেন তুমি নার্ভাস হচ্ছ? এখানেই তো সবুজ আলো। দেখো, তারা কখনো কখনো নার্ভাস হতে পারে যে ধীরে না ঘিরে। আচ্ছা, এরা মূলত ট্যাক্সি চালক। এটা সেই ট্যাক্সি চালক এখন আমাদের ওভারটেক করবে। তারা খুবই অসাবধান। অদ্ভুত, জার্মানরা এতটাই খুঁতখুঁতে সঠিকভাবে। সবকিছু আর আগের মতো নেই। এটা সেই জার্মানি নয় যা আগে ছিল। এখানে গাড়ি চালায় খুব আরামে, চারপাশে তাকায় না, না দাঁড়িতে না সাইকেলে, এবং তাই তাদের কোথাও দুর্ঘটনাক্রমে ধরা পড়ে। ভিটালিকাকে অবাক করে জ্বালানির গুণমান। জার্মানিতে আসার পর জ্বালানির খরচ অনেক কমে গেছে। এটা হলো সাধারণ খরচ। এখন আমরা তোমার সাথে যাচ্ছি, এটা ছয়েত নয়, এটা আমরা শহরের মধ্যে যাচ্ছি। অর্থাৎ যদি আমরা শহরের বাইরে যেতাম, এই ভিড় না থাকতো, তাহলে এটা আরো কম হতো। 112 আমার ছিল। এটা খুবই অদ্ভুত। এবং রাস্তা, আমি আসলে জানি না অবশ্যই এখন বর্তকি রাস্তা, তারা সব সময় সেগুলো মেরামত করে। আচ্ছা, রাস্তা ভালো। আচ্ছা, এর কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে 2 বছরের মধ্যে 2 বার পিচ কেটে ফেলা হয়েছে এবং 2 বার তারা ভালো পিচ কাটে, ভালোভাবে কাটে। আরে বন্ধুরা, আমাদের এখানে আসো। আচ্ছা, কোথাও অন্তত লাগাও। ভিটালিকা জার্মান শিখছে এবং এই ভাষা সম্পর্কে তার মতামত অনেক বদলেছে। পোস্ট সোভিয়েত অঞ্চলে বলা হতো যে জার্মান ভাষা এমন একটি কঠিন ভাষা। এটি পুরোপুরি কঠিন। এই একটি মিথ আমি বুঝতে পারি। এটি প্রচার ছিল, এটি শুধুমাত্র প্রচার ছিল। হ্যাঁ, সেখানে কিছু অঞ্চল আছে, কিছু অস্ট্রিয়ান তারা এভাবে কথা বলে। এটি এমন যেমন আপনি আরবি ভাষা শুনে মনে করেন সঙ্গে সঙ্গে মজা, যেমন আত্মঘাতী, কামিকাজে শহীদ আসছে। আসিয়ান ভাল্লুকের উপর চড়ে এসে। এই ছবিতে আলিনার বাবা মা, মেয়ের পেছনে তারাও জার্মানিতে চলে এসেছেন। ওহো, এটা আপনার বাড়ি। দাদু দিদা আবাসন এবং কাজ খুঁজে পাওয়া কঠিন ছিল। তুমি কি সাহায্য করেছে? হ্যাঁ, আমি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি। আচ্ছা, এটা অবশ্যই স্বপ্নের কাজ নয়। সব জায়গায় মধু মাখানো আছে। হ্যাঁ, ভাষা না জানলে কঠিন হয়। তোমার কি মনে হয় স্থানান্তরে খুশি? না, তারা অবশ্যই তা চায়। চলে যা। হ্যাঁ আলিনার, হ্যাঁ, তুমি যদি বিয়ে করতে, সন্তান জন্ম দিতে, আমি তোমাকে সাহায্য করতাম তোমার বয়সের সাথে এবং ফিরে যেতাম। কিন্তু এখানে 2 বছর কিভাবে টিকে আছে? কেমন জানো, তাদের জন্য সহজ নয়, তাদের জন্য সহজ নয়, কিন্তু তা না আমার জন্য, কারণ তারা আমার পাশে থাকতে চায়, এত দূরে নয়, এবং প্রায়ই দেখা করতে চায়। গড়ে সপ্তাহে একবার এভাবে দেখা হয়। ভিটালিকের সাথে আমরা শহরের কেন্দ্র দিয়ে হাঁটছি এবং জানালাগুলোর দিকে তাকাচ্ছি। এই গ্ল্যামারাস কুঠার এবং কাঠের সাথে এই সেলুনটি অদ্ভুত। মনে হলো ভিটালি এখানে প্রতিদিন হাঁটে এবং এখনো কোনো গ্রাহক দেখেনি। শহরের কেন্দ্র পর্যন্ত ভাড়া মাসে 5,000 হবে এবং তারা সব সময় খালি থাকে। আমি এই গরমের সাথে খাপ খাইয়ে নিতে পারিনি। কিন্তু সামগ্রিকভাবে জার্মানিতে আপনার পণ্যের জন্য চাহিদা পাওয়া সম্ভব। আমি হাঁটছি এবং একটি লাইন দেখছি এবং সেই লাইনটি প্রায় 700 মিটার লম্বা। গ্রীষ্মকাল। আমি ভাবলাম হয়তো বিনামূল্যে আইফোন বিতরণ করা হচ্ছে। আমি পৌঁছালাম। এই লাইনের শুরুতে আমি একটি জানালা দেখতে পাই যেখানে কিছু লোক, আমার কাছে মনে হয়েছিল যেন আর্মেনিয়ান বা জর্জিয়ান, একটি পাই সব খুলেছে। আমি এই পিরোজকির দোকানটি মনে করি
আমার শৈশব থেকে। তুমি জানো, যেমন মাকনে পাই এবং এই ভিদ পিরোজকির জন্য দাঁড়িয়ে আছে। একটি পিরোজকি 3-5-0 ইউরো দাম। এখানে যা কিছুই খোলা হোক না কেন তার নিজস্ব চাহিদা আছে এবং পরিষেবাতেও একই রকম। ইউক্রেনীয়রা এসেছে, ইউক্রেনীয় নারীরা, হ্যাঁ সবাই, তাদের কাছে সবাই সেবা নিচ্ছে। সেখানে ম্যানিকিউর, সেখানে মেকআপ, চুলের সাজ, সবাই তাদের কাছে যাচ্ছে। সেখানে সম্প্রতি খোলা হয়েছে আমাদের এক বন্ধু, একটি বারবার শপ খুলেছে। সবাই তার কাছে ইতিমধ্যেই লাইন দাঁড়িয়ে আছে। ভিতালি অন্যান্যদের মধ্যে টেনিসের প্রশিক্ষক। শুধু শুরু হয়েছে ছড়িয়ে পড়া। এখানে গুজব ছড়িয়েছে যে আমি প্রশিক্ষণ দিচ্ছি। সঙ্গে সঙ্গে মানুষ যোগাযোগ করতে শুরু করলো এবং জিজ্ঞাসা করতে লাগলো, যেমন, আপনি কি আমার সন্তানদের প্রশিক্ষণ দিতে পারবেন বা আমার সাথে খেলতে পারবেন? এবং এখানে খরচ যথেষ্ট বেশি, তাই এটাতেও কিছুটা উপার্জন করা যায়। কোনো সেবা নেই, আবারও কোনো সেবা নেই। কেন সেবা নেই? কেউ ভয় পায় না যে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে। কেউ ভয় পায় না যে তাদের বরখাস্ত করা হবে, কারণ কর্মীর অভাব। যোগ্যতা সম্পন্ন কোনো না কোনো যোগ্যতার, এটা সবসময় ভয়ঙ্কর হয়। এবং এর জন্য, ব্যবসার জন্য, চলুন উদাহরণ থেকে শুরু করি। শহর জুড়ে ব্যানার লাগানো ছিল। তুমি দেখছো ব্যানার লাগানো হয়েছে। উল্টো করে তুমি অভিযোগ করো না। আর চুক্তিতে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম যে যদি হঠাৎ ব্যানার উল্টো হয়ে যায় তাহলে এটা এবং সেটা হবে। জার্মানিতে জীবনের সুবিধা অসুবিধা ভিতালি তালিকায় সংগ্রহ করছেন। কিন্তু আমি দেখছি তোমার কাছে সুবিধার চেয়ে অসুবিধা বেশি। প্রধান সুবিধার মধ্যে বিশাল বাজার, নিরাপত্তা এবং আশ্চর্যজনকভাবে দাম। দামের ভারসাম্য। আমি চেষ্টা করছিলাম দাম তুলনা করতে। উদাহরণস্বরূপ, বর্তমানে ইউক্রেন এবং মিউনিখে। এখন ইউক্রেনে আমার হিসাব অনুযায়ী দাম ভারসাম্য ইউক্রেনে মিউনিখের তুলনায় প্রায় 3 গুণ বেশি। মিউনিখের অবস্থান, পাহাড়, হ্রদ, ইতালি, পুরো ইউরোপ, সুইজারল্যান্ড সব কাছাকাছি। সবকিছু চমৎকার, সবকিছু গাড়িতে। আর জার্মানরা অন্তর্মুখী এবং সামাজিক দূরত্ব পছন্দ করে। আমার স্ত্রীর এটা খুবই ভালো লাগে। তারা সব সময় আমার থেকে থাকে। সব জায়গায় কঠিন, সব জায়গায় কঠিন। এখানে প্রধান কঠিনতা হলো এই প্রলোভনে না পড়া যে এটি একটি সামাজিক রাষ্ট্র যা তোমাকে সবকিছু দেবে। এমন কিছু মানুষ আছে যাদের কিছুই দরকার নেই, তাদের দরকার শুধু পান করা। প্রতিদিন কয়েক বোতল বিয়ার, পার্কে হাঁটা, হ্রদের কাছে যাওয়া, সব তাদের এখানে আছে। সবকিছুই বিনামূল্যে, সবকিছুই বিনামূল্যে অর্থ দেওয়া হবে। ভিতালি মনে করেন কাজ করা এবং ক্যারিয়ার গড়া ভালো। মিউনিখে বসবাসের জন্য 4 জনের একটি পরিবার, যেখানে 2টি ছোট শিশু এবং 2 জন প্রাপ্তবয়স্ক। পরিবারের জন্য মাসে 5,000 ইউরো। এটি মূলত সমস্ত প্রয়োজন মেটায়, ছুটি সহ। জার্মানির বাইরে কোথাও, ইতালি, সুইজারল্যান্ড ইত্যাদি। তারা কি সত্যি উপার্জন করবে? আমি মনে করি যারা এই পরিস্থিতির প্রভাবে পড়েছে, যুদ্ধের সাথে সম্পর্কিত এবং অন্যান্য বিষয়, তাদের ভয় পাওয়া উচিত নয়। আশা খোলা, কমিউনিটি খোঁজা। যেমন আমি পরশু ছিলাম একটি ব্যবসায়িক ক্লাবে, যেখানে আমি চমৎকার লোকদের সাথে পরিচিত হয়েছি। রাশিয়ান ভাষাভাষী এবং ইউক্রেনীয় ভাষাভাষী সবাই ব্যবসায় জড়িত, যারা একে অপরকে সাহায্য করে, যারা একে অপরকে সমর্থন করে, এবং এটি সবই সম্ভব। খুব দুঃখজনক লাগে যখন দেখি যে যেমন এশিয়ানদের একটি কমিউনিটি আছে, সবসময় একসাথে থাকে অবিশ্বাস। আরবরা, আর্মেনিয়ান এবং শুধুমাত্র স্লাভরা একে অপরের সাথে। কেন এমন হয়? কেন? জার্মানি কত দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে যুদ্ধবাজ দেশ থেকে মনে হয় সবচেয়ে অতিথিপরায়ণ দেশে, সবচেয়ে জাতিগতভাবে বিশুদ্ধ দেশ থেকে খুব বৈচিত্র্যময় এবং বহু সংস্কৃতির দেশে। এটি জার্মানির জন্য ভালো না খারাপ তা জার্মানরাই ঠিক করবে, তারা যে জাতিরই হোক না কেন।